Hey everyone, welcome back again to Genesis Online University. Today I'll be talking about some super exclusive tips on OET writing, and I will give you a complete guideline on how you can pass your OET writing test in your very first attempt. So this class will be so exclusive and so important for everyone who is going to join this OET test on Bangladesh in the future, at next month or some months later. So maybe you can wait till some delegates can join. And I have really compiled a bit of data and notes to make this class a very fulfill one, a full one, so that it can help you when you're going to appear in OET and where you're going to write a letter, referral letter, or any other letters in the OET writing test. So this will help you so much. অ্যান্ড ক্লাস বোঝার সুবিধার্থে আমি বাংলা ইউজ করবো, আমি যেটা প্রতি ক্লাসে যেটা করি। অ্যান্ড যারা ওইটির জন্য হচ্ছে গিয়ে দারুণ একটা নিউজ আছে, যারা ওইটি রাইটিং, অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে কি ওইটি রাইটিংয়ে সমস্যা হয়। লাইক ওইটি স্পিকিং আমার আগের ক্লাসে যারা ফলো করেছেন সেই টিপসগুলো ফলো করলে, প্লাস হচ্ছে কি কিছু পরিমাণ প্র্যাকটিস করলে মোটামুটি ওইটি রাইটিংটা মেবি ক্লিয়ার হবে। অ্যান্ড ওইটি লিসেনিং অ্যান্ড রিডিং মোটামুটি আমরা বাংলাদেশিরা পারি, বাট সবচেয়ে বেশি আমরা যেটাতে আটকাই সেটা হচ্ছে গিয়ে ওইটি রাইটিং। তো আজকে ক্লাসের পর আশা করি ওইটি রাইটিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমি একটা কমপ্লিট গাইডলাইন দেবো, প্লাস হচ্ছে আমার কাছে স্পেশাল সুপার এক্সক্লুসিভ টিপস আছে সেগুলো দেবো, প্লাস আমি বাংলাদেশের ওইটি যারা দিচ্ছে তাদের জন্য একটা এক্সক্লুসিভ পিডিএফ তৈরি করছি for OET writing, and if you follow this PDF your basics in OET writing will be maybe 80% clear, so this will help you in the long run, maybe sometimes anyway. So let's start our today's class. So welcome you everyone to Genesis Online University on this exclusive class on OET writing. So today I'll be talking about some important tips on OET writing and give you a complete guideline how you can write a referral letter. সো এই রেফারেল লেটার লেখাটা ওইটি রাইটিংয়ের জন্য যতটা ইম্পর্টেন্ট ততটা বেশি ইম্পর্টেন্ট আমাদের রেগুলার লাইফের জন্য। বিকজ আমরা ধরুন একটা ইন্টারনাল মেডিসিন হচ্ছে একটা হসপিটালে আছে, তো ইন্টারনাল মেডিসিন হসপিটালে যখন আছেন ধরুন হচ্ছে কি আপনি হচ্ছে সাইকিয়াট্রি অথবা আপনি হচ্ছেন অর্থোপেডিক্সে, সেই অর্থোপেডিক্সের কোনো পেশেন্টের হয়তো কোনো কার্ডিওলজি রেফারেল লাগবে। তো আপনি যখন কোনো কার্ডিওলজি রেফারেলকে কার্ডিওলজিস্ট অথবা কোনো স্পেশালিস্টকে আপনি যখন রেফার করবেন তখন তার কাছে আপনার রেফারেল লেটার যেটা লিখতে হয় ওইটিতে একদম এক্স্যাক্টলি সেরকম একটা রেফারেল লিখতে হয়। লাইক ধরুন আপনি গাইনিতে প্লেসমেন্ট আছে এখন, তো গাইনিতে প্লেসমেন্টের ওই পেশেন্টের ধরেন হচ্ছে আফটার সিজারিয়ান সেকশন পেশেন্টের ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি ওর সামথিং লাইক কার্ডিওমায়োপ্যাথি এটা ডেভেলপ করলো। তো যখন পেশেন্টের কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করলো তখন কিন্তু আপনি তাকে আর গাইনিতে রাখতে পারছেন না, কিন্তু আপনি গাইনি থেকে তাকে ডিসচার্জও করতে পারছেন না। তো তখন আপনাকে তাকে রেফার করতে হবে টু দ্য কার্ডিওলজি সেকশন, তো আপনার কার্ডিওলজিস্টের কাছে আপনাকে রেফার করতে হবে। তো এই কাজটা আমরা প্রতিনিয়ত করে থাকি ইন্টারনাল মেডিসিন অথবা হচ্ছে যে কোনো হসপিটালে, প্রত্যেকটা হসপিটালে আমরা করে থাকি। তো ইন কেস অফ NHS ট্রাস্ট লাইক ন্যাশনাল হেলথ সার্ভিস ইন UK, তারা চায় যে অ্যাজ আ ডক্টর আপনি একটা খুবই পারফেক্ট একটা রেফারেল লেটার লিখবেন অন্য ডক্টরের কাছে, যেন হচ্ছে কি আপনার সেই রেফারেল লেটারটা দেখার পরে ওই ডক্টরের এই পেশেন্টের সমস্ত কিছু নিয়ে যা যা কনফিউশন ছিল সবগুলো নিয়ে তার একটা ব্রিফ একটা আইডিয়া হয় এবং সে হচ্ছে কি বুঝতে পারে হোয়াট হি হ্যাজ টু ডু দ্য নেক্সট। সো এখন আজকে আমরা শিখবো যে কীভাবে একটি রেফারেল লেটার লিখতে হয়, এবং ওইটিতে আমাদের বাংলাদেশিরা সবচেয়ে বেশি 80 to 90% ফেল করে হচ্ছে রাইটিংয়ে। তো আমি আজকে একদম পুরো একটা কমপ্লিটলি বলবো যে কীভাবে আপনি রাইটিংটা লিখবেন। রাইটিং কিন্তু সবাই লিখে, ওইটি রাইটিংয়ে কিন্তু সবাই লিখে, বাট তার মধ্যে কিন্তু অনেক বেশি ফেল করে বিকজ অফ সাম রিজনস। আমরা কয়েকটা খুবই মেজর অ্যান্ড বেসিক ভুল করি যেটা আমাদের করা উচিত ছিল না। তো আজকে আমরা জানবো যে আমরা কী কী ভুল করি, এবং আপনি ধরুন ভুল করছেন, আপনি প্রতিনিয়ত ভুল করে যাচ্ছেন বাট আপনি বুঝতে পারছেন না। তো যখন আপনি বুঝতে পারছেন না তখন হচ্ছে কি কিন্তু এক্সাম হলে যখন এটা যাবে তখন কিন্তু আপনার নাম্বার অবশ্যই কাটা যাবে এবং আপনার একটা কম মার্ক দেবে অথবা সামটাইমস you may fail. So how to overcome this? Today I will discuss about all the things. So first of all, আপনাকে ওইটি যখন রাইটিং সেন্টারে যাবেন তখন আপনাকে একটা কেস নোট দিবে। কেস নোট মানে হচ্ছে কি, ধরো আপনি কার কাছে রেফার করবেন, আপনার পেশেন্টকে, আপনার পেশেন্টের কী কী সিমটমস আছে, আপনার পেশেন্টের কী কী ইনভেস্টিগেশন করা লাগবে আর কী কী ট্রিটমেন্ট করা লাগবে। সো এই সমস্যাগুলো আপনার সেই কেস নোটে লেখা থাকে। আপনাকে বলবে যে রাইট এ রেফারেল লেটার ও রাইট এ ডিসচার্জ লেটার ও রাইট এ সামথিং এলস লেটার। সো মোস্ট অফ অল আপনার লিখতে হবে একটা রেফারেল লেটার ইন কেস অফ 98% অফ কেসেস। সো আপনাদের সমস্ত কিছু ফোকাস থাকবে হচ্ছে রেফারেল লেটারের উপরে। সো
ট্রান্সফার ওর ডিসচার্জ লেটার থাকে, বাট দিস এগুলোর অকারেন্স খুবই কম। সো আপনাকে মনোযোগ দিতে হবে রেফারেল লেটারের দিকে। সো যখন আপনার হাতে একটা কেস নোট দিবে, আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে হচ্ছে কাজ সেটা হচ্ছে গিয়ে কার কাছে রেফার করছে। লাইক ধরুন আপনি এখন আছেন হচ্ছে গিয়ে গ্যাস্ট্রোএন্টারোলজি সেকশনে, তো পেশেন্টের ধরুন হচ্ছে গিয়ে ফ্র্যাকচার নেক ফিমার হয়ে গেছে আপনার টয়লেট থেকে পড়ে গিয়ে, তখন আপনার কার কাছে লিখতে হবে? ইন কেস অফ টু এ অর্থোপেডিক সার্জন। তো অর্থোপেডিক সার্জনের কাছে কার কাছে লিখছেন, সে কোন হসপিটালে আছে, সে কোন পোস্টে আছে, সে কী স্পেশালিস্ট, এই জিনিসগুলো আপনাকে আগে একদম ফার্স্টে আপনাকে এটা লক্ষ্য করতে হবে যে আমি কার কাছে লিখছি। বিকজ আপনার রেফারেল লেটারের একদম প্রথম যে প্যারা ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশনের উপরে যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে ফার্স্টে হচ্ছে কি সে ডক্টর এবং তার পরিচয় লিখতে হবে। সো ধরুন আপনি দেখলেন যে হচ্ছে গিয়ে হ্যাঁ আমি তার কাছে আমি ডক্টর মার্ক সিমন্স, হি ইজ এ অর্থোপেডিক সার্জন অ্যান্ড হি ওয়ার্কস ইন এ গুগল NHS ট্রাস্ট হসপিটাল অ্যান্ড হি সিটস ইন দ্য সিডার রুট ইন UK। আপনি সব জানলেন। তো তারপর হচ্ছে কি আপনাকে জানতে হবে ওইটির রাইটিংয়ে সবচেয়ে বেশি জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার যখন কেস নোট লিখবেন, আপনাকে কেস নোটটাকে কিসে রেফারেল করতে হবে, আই মিন লেটারে আপনাকে কনভার্ট করতে হবে, আপনাকে কনভার্ট করতে হবে ইন টু এ লেটার। তো কেস নোটে আপনার অনেক ওয়ার্ড থাকে, লাইক 300 or 400 ওয়ার্ডস, সেটাকে আপনাকে একটা লেটারে কনভার্ট করতে হবে। লেটারটা হবে 180 থেকে 200 ওয়ার্ডের, নট মোর দ্যান দ্যাট অ্যান্ড নট লেস দ্যান দ্যাট। তো আপনি যদি 180 থেকে 200 পর্যন্ত ওয়ার্ডে লিখতে চান, তাহলে একটা A4 পেপার, নর্মালি আমরা যে খাতা ইউজ করি সেই খাতার 1 পৃষ্ঠা প্লাস হাফ পৃষ্ঠা বা তার একটু বেশি, এর ভিতরে মোটামুটি যাদের লেখা একটু মিডিয়াম সাইজের তাদের হয়ে যায়। তো আপনি চেষ্টা করবেন যে 200 ওয়ার্ডসের ভিতরে থাকতে, অথবা 220 230 হলেও কোনো সমস্যা নাই। বাট আপনি যদি 180 নিচে লেখেন, দেন ইউ উইল গেট এ পেনাল্টি। 180 নিচে লেখা মানে you will get a penalty and you will get a very lesser mark and you may fail. So this is a very important thing that you have to write the letter between the words 180 to 200. So এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি 200 ওয়ার্ডের বেশি লিখলে তেমন কোনো সমস্যা নেই, বাট ইন কেস আমি যদি 180 ওয়ার্ডস অথবা তার কম লিখি, then this is a very tough situation to pass. তারপর আপনার ধরুন হচ্ছে কি আপনি 220 লিখলেন, দিস ইজ নট এ বিগ প্রবলেম। বাট ইন কেস আপনি যদি 250 ক্রস করে যান, লাইক 270 280 ক্রস করে যান, দিস ইজ এ মেজর প্রবলেম ফর ইউ। সো ট্রাই টু বি অ্যারাউন্ড 180 to 200। আমরা সবাই একটু কম লিখতে পছন্দ করি, সো 200-এর ভিতর থাকলে দিস ইজ দ্য বেস্ট থিং ফর ইউ টু হ্যাপেন ইন দ্য ওয়েটি রাইটিং। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন আমি কোনোভাবেই হচ্ছে 220 230-এর বেশি না লিখি, আমি যেন কোনোভাবেই 180-র কম না লিখি। এই দুটোর মাঝখানে থাকলে দিস ইজ টোটালি ওকে। সো আমি এখানে কয়েকটা এই ক্লাসটাকে ফ্রুটফুল করার জন্য আমি কয়েকটা নোট করেছি, সেই নোটগুলো আমি একটু করে বলবো। প্লাস হচ্ছে কি এই ক্লাসের শেষে আমি একটা PDF বানাচ্ছি ওইটি রাইটিংয়ের জন্য, প্লাস 10 to 12 পেজের একটা PDF, সেটা পড়লে আশা করি প্রত্যেকের ওইটি রাইটিং নিয়ে এভরি যে বেসিক থিং সবগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এটা মেবি আফটার 2 to 3 days আমি এটা দিতে পারবো। সো এনিওয়ে, তো ফার্স্ট অফ অল আপনার যে ওইটি রাইটিংয়ের যে প্যাটার্নটা ফলো করতে হবে। ফার্স্ট অফ অল ডক্টরের অ্যাড্রেস, তারপরে প্যারাগ্রাফ হচ্ছে কি ইন্ট্রোডাকশন, এই দুটো হচ্ছে একদম প্রিলিমিনারি টাস্ক আপনার। একদম প্রথমে থাকবে ডক্টরের অ্যাড্রেস, তারপর হচ্ছে কি ইন্ট্রোডাকশন, আফটার দ্যাট আপনার লেটারের বডি। এখন বডির ভিতরে আমরা বডিকে 4টা ভাগে ভাগ করতে পারি, বডি 1, বডি 2, বডি 3 অ্যান্ড বডি 4, অথবা বডি 1, বডি 2, বডি 3। সো আমাদের বডি মোটামুটি 3টা বডি থাকে একটা রেফারেল লেটারের, এবং তারপর আমরা লিখি একটা কনক্লুশন অ্যান্ড লাস্টে আমরা লিখি স্যালুটেশন। তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে আমরা একদম ফার্স্টে অ্যাড্রেসিংয়ে কী লিখব। একদম অ্যাড্রেসিংয়ে আমি ফার্স্টেই বলেছি যে আপনি কোন ডক্টরের কাছে লিখতে চান। তো যে ডক্টরের কাছে লিখতে চান তার নাম জানা লাগবে। ধরুন ডক্টরের নাম হচ্ছে মার্ক সিমন্স, আপনি লিখবেন যে ডক্টর মার্ক সিমন্স, অর্থোপেডিক সার্জন, Google NHS Trust Hospital, Cedar Road, United Kingdom, something like that. তারপর হচ্ছে গিয়ে আপনার পেশেন্টের একটা নাম লেখা লাগবে। তো পেশেন্টের যখন নাম লিখবেন তখন আপনি কিন্তু পেশেন্টের ফুল নাম লিখবেন, যে পেশেন্টের ফুল নাম, এবং তার আগে লিখতে হবে যে আজকে ডেট কি, যে টুডেজ ডেট। তো এখানে আমরা একটা মেজর ভুল করি, যেটা হচ্ছে কি আমরা সবাই জানি যে পেশেন্টের নাম লিখতে হয়। আপনি যখন বাম দিকে পেশেন্টের নাম লিখবেন, যে আমরা যখন রেফারেল লেটার লিখি আমরা লিখি RE, তারপর একটা কোলন RE, দ্যাট মিনস রেফার। ধরুন পেশেন্টের নাম হচ্ছে মেডেলিন,
ওয়েল আপনি লিখেন যে আর ই মেডেলিন পার্ক, সামথিং লাইক দ্যাট, মেডেলিন পার্ক। দেন আমরা লিখি যে DOB, ডেট অফ বার্থ ওর এজ। তো আমরা যে কাজটা করি যে পেশেন্টের নাম ধরেন লিখলেন হচ্ছে আর ই লেখার পর হচ্ছে গিয়ে তার পেশেন্টের নাম লিখলেন, তারপর যখন আপনি ডেট অফ বার্থ লিখবেন, ডেট অফ বার্থ হবে গিয়ে আপনি যদি ধরেন পেজের, আমি দেখাচ্ছি, ধরেন এটা হচ্ছে একটা পেজের আপনি এই পাশটা লিখলেন আর আর আপনি যদি একদম ডান দিকে লেখেন যে DOB, একদম ডান দিকে যদি লেখেন DOB, দেন ইউ ডোন্ট হ্যাভ টু পুট এ কমা, আপনার এখানে কমা ইউজ করা যাবে না। বাট আপনি যদি এখানে লেখেন পাশে লেখেন DOB, আপনার কিন্তু মাঝে কমা দিতে হবে। তো অনেকে আমরা করি কি, এখানে লিখি, তারপর DOB কাছাকাছি লিখি, বাট মাঝখানে কমা দিই না। দিস ইজ এ পেনাল্টি। সো দেন DOB, নো কমা, পাশাপাশি DOB, you have to put a comma. This is a very important thing you have to memorize or you have to keep in mind. Well, then হচ্ছে কি introduction. আমি আজকে কয়েকটা লাইন বলবো, যে লাইনগুলো হচ্ছে কি আপনি প্রত্যেকটা রাইটিংয়ে রেফারেল লেটার ইউজ করতে পারেন এবং আপনারা সেটা ইউজ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি বা আমি বলছি, আমার কাছে যে নোটগুলো আছে আমি প্রত্যেকটা পয়েন্ট একটু পয়েন্ট আউট করে দেখানোর চেষ্টা করব। সো এনিওয়ে, তো ফার্স্ট অফ অল আপনি আপনার যে প্রথম ইন্ট্রোডাকশন যেটা, সেটা শুরু করবেন কি করে? সেটা শুরু করবেন হচ্ছে যে আই এম রাইটিং টু রেফার। ফার্স্টে শুরু করুন এভাবে যে আই এম রাইটিং টু রেফার means Medellin Live. Well, I am writing to refer Medellin Live, then comma 36-year-old or 70 years old who is a retired school teacher. ওয়েল, তো আপনি এখানে আমি কি বললাম যে এখানে কমার ইউজটা কোথায়? ওইটি রাইটিংয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রেলিভেন্সি, অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ পাংচুয়েশন। এই জিনিসটার কারণে ম্যাক্সিমাম ফেল করে। তো মনে রাখতে কী হবে যে হচ্ছে গিয়ে আপনার যেটা বললাম যে পাংচুয়েশনটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড রেলিভেন্সি মেনটেন করতে হবে। তো আমি এখানে বললাম যে আই এম রাইটিং টু রেফার মেডেলিন পার্ক, দেন কমা 70 years old who is a retired school teacher. ওয়েল, এটুকু লিখলেন। তারপর আপনি কি লিখবেন? প্রত্যেকটা রেফারেল লেটারে ম্যাক্সিমাম রেফারেল লেটার আপনি এই লাইনটা লিখতে পারবেন যে আই এম রাইটিং টু রেফার মেডেলিন লাইভ, কমা 70 years old who is a retired school teacher whose features are consistent with or whose features are suggestive of. ওয়েল, এই দুইটা ফ্রেজ আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন এখানে, যে হুজ ফিচার্স আর কনসিস্টেন্ট উইথ or whose features are suggestive of, then something like that, like fracture neck femur and your further assessment and management regarding these total hip replacement surgery will be highly appreciated. Well, তো আপনি প্রতিটা ইন্ট্রোডাকশনে করবেন কি এভাবে লিখবেন, জাস্ট 2 or 3 লাইন্স। তো কীভাবে লিখবেন? যে আই এম রাইটিং টু রেফার your patient's name, comma 70 years old who is a retired school teacher whose features are consistent with or whose features are suggestive of fracture neck femur, then full stop, then your further assessment and management regarding this total hip replacement surgery will be highly appreciated. Well, so this is a very good introduction paragraph in 2 lines. তো আপনি এখানে কিন্তু একদম ডক্টরকে প্রথমে একটা ধারণা দিচ্ছেন যে হ্যাঁ, আমি ধারণা করছি যে তার ফ্র্যাকচার নেক ফিমার রয়েছে এবং আমি আপনার কাছে রেফার করছি ফার্দার অ্যাসেসমেন্টের জন্য এবং একটা টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করা যায় কিনা সেটার জন্য। ওয়া সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। যদি কেউ এই দুটো লাইন লিখেন, অ্যারাউন্ড একটু এই রিলেটেড লেখা লিখেন, দেন ইউ উইল গেট এ ভেরি গুড মার্ক অন দিস ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ। Then comes our body 1, body 2 and body 3. এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, লাইক ধরুন আমি আপনাকে একটা রেফারেল লেটার পড়তে দিলাম বা একটা পেজ পড়তে দিলাম, তো আমি বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট, এটার উপর আপনাকে একটা মার্ক দিতে হবে। তো ধরুন আপনি রেফারেল লেটারটা পড়লেন, তো তখন হচ্ছে কি আপনার মনোযোগ থাকবে কোন দিকে? রেফারেল লেটারের বা যে লেটারের ফার্স্টের দিকে নাকি লাস্টের দিকে? অবশ্যই ফার্স্টের দিকে, কারণ আপনি যখন একটা পড়া পড়বেন, আমি আপনাকে বললাম যে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তখন আপনি অবশ্যই মনোযোগ দেবেন ফার্স্টের দিকে। তারপর দেখবেন যে কি হেভিজিবি লিখছে, আপনি প্রথম দিকে মনোযোগ দিবেন, তারপর আস্তে আস্তে ওকে, আমরা সবাই কাজটা করি। তো এই সাইকোলজিটা মাথায় রাখতে হবে ইন কেস অফ ওয়েটি রাইটিং। কীভাবে মাথায় রাখবেন, কীভাবে এটা আপনাকে একটু বেশি মার্ক এনে দিতে পারে? আপনি যখন বডি লিখবেন, body 1, body 2, body 3, আপনার রেফারেল লেটারের 3টা বডি, ফার্স্টে অ্যাড্রেস, দেন ইন্ট্রোডাকশন, body 1, body 2 অ্যান্ড body 3। body 1-এ অবশ্যই লিখবেন হচ্ছে টুডেজ ভিজিট,
অথবা একটা রেলেভেন্ট ভিজিট। লাইক ধরুন আপনি গ্যাস্ট্রোএন্টারোলজি ওয়ার্ডে আছে, পেশেন্ট হচ্ছে কি আপনার পিইউডির পেশেন্ট অথবা ইনফ্লামেটরি বাউল ডিজিজের পেশেন্ট। সেই পেশেন্ট আপনার কাছে ভর্তি থাকা অবস্থায় সে টয়লেটে গিয়ে স্লিপ খেয়ে তার হচ্ছে গিয়ে ফ্র্যাকচার নেক ফিউমার হয়ে গেছে, তখন আপনি তাকে রেফার করবেন কোথায়? ইনকেস টু অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট। তো পেশেন্টের ধরুন হচ্ছে পাস মেডিকেল হিস্ট্রিতে পেশেন্টের আগে স্কিজোফ্রেনিক ছিল, ধরুন পেশেন্টের ডিপ্রেসিভ ডিসঅর্ডার ছিল, পেশেন্টের কার্ডিওমায়োপ্যাথি ছিল, পেশেন্টের হচ্ছে গিয়ে সিকেডি আছে, এই ধরনের অনেক কন্ডিশন আছে, ঠিক আছে? তো আপনি রেফার করছেন কার কাছে? আপনি রেফার করছেন, এখন আপনার মেন সমস্যা হচ্ছে গিয়ে তার ফ্র্যাকচার, তার ফিমারের নেক ভেঙে গেছে, তো আপনি তাকে অবশ্যই রেফার করবেন হচ্ছে অর্থোপেডিক সার্জনের কাছে। তো এই রেফারেল লেটারে আপনার কেস নোটে অনেক কিছু দেওয়া থাকবে। সে তার বাবা এর আগে এত বছর বয়সে বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে, তার মা হচ্ছে কি ডায়াবেটিস মেলাইটাস আছে, এই টাইপের অনেক মানে কন্ডিশন দেওয়া থাকবে। কিন্তু আপনার মেইন ফোকাস থাকবে রিলেভেন্ট কিওয়ার্ডসের দিকে। আপনার মেইন ফোকাস থাকবে তার অর্থোপেডিক কী কী হিস্ট্রি আছে, যেটা আমি ডক্টরকে যদি আমি জানাই তার কিছু উপকার হবে। NHS জাস্ট ওয়ান্টস দিস ফ্রম ইউ। আর ওইটি পরীক্ষা আপনার কাছে এটাই চায় যে আপনি কার কাছে রেফার করছেন এবং আপনার কেস নোটগুলো রিলেভেন্ট কিনা। যদি আপনি অর্থোপেডিক সার্জনের কাছে রেফার করেন তাহলে আপনার সমস্ত কিছু হবে অর্থোপেডিক রিলেটেড, ম্যাক্সিমাম 80%। যদি আপনি সাইকিয়াট্রির কাছে রেফার করেন আপনার সমস্ত ফিচার, সমস্ত কিওয়ার্ড, পুরো বডিটাই রিলেটেড হবে কার সাথে? সাইকিয়াট্রির সাথে। তার এর আগে সাইকিয়াট্রি কী কী ডিসঅর্ডার ছিল, তার I'm so sorry for the network interruption. This network is interrupting today so much. I mean, am I audible to you? Can you please tell me something in the comment box? Can you please tell me if I am visible and or audible? I can't see a thing in the screen. Aditi said yes. Well, thank you for the review. সো এনিওয়ে, যেটা বলছিলাম যে ওইটি রাইটিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে যেটা, যে ইয়েস আই মিন রেলেভেন্ট, যে আমি যেটা লিখছি সেটা রেলেভেন্ট কিনা, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ইউর কমেন্ট। ইয়েস, আই এম অডিবল অ্যান্ড আই এম ভিজিবল। থ্যাংক ইউ। সো তো বডি ওয়ানে আপনি লিখবেন অবশ্যই কোনটা, যে একদম রিসেন্ট ভিজিট, যেটা হচ্ছে গিয়ে একদম রেলিভেন্ট ভিজিট। লাইক ধরুন পেশেন্ট আপনার কাছে আসছিল এর আগে একবার, ঠিক আছে, অথবা পেশেন্ট আপনার কাছে আসছিল দুইবার, পেশেন্ট আসছিল তিনবার। তো অনেকে আমরা করি কি, ধরুন পেশেন্ট যদি একবার আসে এর আগে, আপনার ওই ভিজিটটা লিখতে আপনার কাছে ইজি, আপনার সেই লেটারটা লেখা ইজি হবে যদি পেশেন্ট একবার আসে। কিন্তু পেশেন্ট যদি দুইবার আসে তখন কিন্তু আপনার একটু সমস্যা হলো, যে দুইটা বারের কথা আমাকে বলতে হচ্ছে। পেশেন্ট যদি এর আগে তিনবার আসে তখন কিন্তু আপনাকে তিনটা বডিতে তিনবারের কথা লিখতে হচ্ছে। সো থিংস আর বিকামিং টাফ। ওয়েল, সো এই সিচুয়েশনটাকে আমরা হ্যান্ডেল করার জন্য আমরা কী করবো, যে আমি অ্যাড্রেসের পর আমি ইন্ট্রোডাকশন শুরু করব। ইন্ট্রোডাকশনের পর আমি বডি 1, বডি 2 অ্যান্ড বডি 3-তে যাব। বডি 1 আমি কী লিখবো, যে আমার আজকে সব প্রেজেন্ট ভিজিট, আমার রেলেভেন্ট ভিজিট। বডি 2-তে আমরা লিখবো যে প্রিভিয়াস ভিজিট হুইচ ইজ লেস রেলেভেন্ট। একদম প্রথম বডিতে লিখবো আমি সবচেয়ে বেশি রেলেভেন্ট, 2 নম্বর ভিজিটে লিখবো লেস রেলেভেন্ট, 3 নম্বর ভিজিটে আমি লিখবো আই মিন সাবসিকুয়েন্ট ভিজিট, যে তার যদি থার্ড ভিজিট থাকে। ওয়েল, যদি থার্ড ভিজিট না থাকে তাহলে থার্ড ভিজিট লেখার কোনো প্রয়োজন নাই। দেন বডি 4-এ আমরা কী লিখবো, বডি 4 আমরা লিখবো যে ওই পেশেন্টের কোনো পাস্ট মেডিকেল হিস্ট্রি, কোনো পাস্ট হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি ওর ফ্যামিলি হিস্ট্রি, এনিথিং, or social history, behavioral history, something like that, which is visible. ঠিক আছে? তো বডি 1 আমরা লিখবো যে টুডেজ ভিজিট, বডি 2-তে আমরা লিখবো এর আগের ভিজিট হুইচ ইজ লেস রেলিভেন্ট, বডি 3-তে লিখবো যে আরও আগের ভিজিট হুইচ ইজ মাচ লেসার রেলিভেন্ট, অ্যান্ড বডি 4 আমরা লিখবো হচ্ছে গিয়ে যে পেশেন্টের প্রেজেন্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি ও সামথিং লাইক দ্যাট, আগের উল্টাপাল্টা যত হিস্ট্রি আছে সেগুলো লিখবো। দেন আলটিমেটলি আমরা লিখবো হচ্ছে কনক্লুশন। আমি কনক্লুশনে 2টা লাইন বলবো, এই 2টা আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন, ঠিক আছে, এবং সবাই এটা ইউজ করবেন। দিস উইল গিভ ইউ এ ভেরি গুড মার্ক অন কনক্লুশন। ওয়েল, আর এখন আসি বডি 1। আমি জাস্ট উইদিন 10 মিনিটস লাইফটা শেষ করবো, অ্যান্ড আই বিলিভ দ্যাট 10 মিনিটস ইউ উইল গেট সামথিং ভেরি বিগ রিগার্ডিং ইউর উইচ রাইটিং। সো বডি 1-এ আপনি যখন শুরু করবেন, আপনি ইন্ট্রোডাকশনের উপর বডি 1 শুরু করলেন। উইচ রাইটিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন এখানে আপনাকে
কয়েকটা জিনিস মাথায় মনে রাখতে হবে, আপনাকে এখানে ফ্রেজ ইউজ করতে হবে, আপনার এখানে কয়েকটা ওয়ার্ড ইউজ করতে হবে, আপনাকে এখানে পাংচুয়েশনগুলো ঠিকঠাক ইউজ করতে হবে, আপনাকে এখানে এমন কিছু ওয়ার্ড এমন কিছু ফ্রেজ ইউজ করতে হবে যেটা এক্সামিনার দেখতে চায় যে আপনি এটা লিখেছেন। তো ফার্স্ট অফ অল আপনি যখন লিখবেন, একদম প্রথম ভিজিটের কথা লিখবেন, তখন আপনি লিখবেন, প্রথমে শুরু করবেন যে ইনিশিয়ালি অথবা ওই ডেট, আজকের ডেট, আই মিন লাস্ট ভিজিটের ডেট, যে অন 27/3/2020 the patient Miss Marilyn Park presented to me with the symptoms of A. ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি মেডেলিন পার্ক প্রেজেন্টেড টু মি উইথ দ্য সিমটমস অফ এই, অথবা অন এত মেরিলিন পার্ক প্রেজেন্টেড টু মি উইথ দ্য সিমটমস অফ এই, আপনি এই বলে শুরু করবেন। তো বডি ওয়ানে আপনি কী কী লিখতে পারেন? বডি ওয়ানে আপনি লিখতে পারেন যে পেশেন্টের রেলেভেন্ট সিমটমস, পেশেন্টের রেলেভেন্ট এক্সামিনেশন ফাইন্ডিংস, পেশেন্টের রেলেভেন্ট ট্রিটমেন্ট প্রোটোকল। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখবেন। যে বডি ওয়ানে আপনি লিখবেন যে আপনার লাস্ট ভিজিটের, পেশেন্টের লাস্ট ভিজিটের সিমটমস, ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস অ্যান্ড ট্রিটমেন্ট। ঠিক আছে, এবং এখানে আমি একটা জিনিস কি বললাম যে আপনি এখানে ওয়ার্ড ইউজ করবেন, লাইক ফার্স্টে ইউজ করবেন ইনিশিয়ালি। সো ইনিশিয়ালি আপনি শুরু করলেন, আপনি পুরোটো লিখলেন। এবং ওইটি রাইটিংয়ে একটা জিনিস মনে রাখবেন, কেস নোটে যেটা দেওয়া আছে আপনি অলওয়েজ সেটা ফলো করবেন না, সামটাইমস মেক ইট প্যাসিভ, আই মিন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাবেন, তাহলে এক্সামিনার বুঝবে না ইউ হ্যাভ সামথিং ইন ইউ হ্যাভ সামথিং মোস্ট I mean whatever say rich thing in you can know some grammars, so আপনি যখন লিখবেন যে হচ্ছে গিয়ে ধরেন আপনি পেলেন, এক্সামিনেশন করে পেলেন যে I found some crackles in the basal part of the lung, well in the lower of the lung, যে আমি লোয়ার লোবে কিছু ক্র্যাকলস পেয়েছি। কিন্তু আপনি এটাকে একটু প্যাসিভলি বলতে পারেন যে এইভাবে, যে while examining the while auscultating the lung biphasal crepitations were hard, well so আপনি যে আমি এক্সামিন করছি, করার পর হচ্ছে কি আমি biphasal crepitation পেয়েছি, এটা বলার চেয়ে আপনি কি বলবেন যে যখন আমি এক্সামিনেশন করেছি everything was good except this thing, অথবা biphasal crepitation was hard while auscultating the patient's lungs, well so আপনি অলওয়েজ ট্রাই করবেন যে হচ্ছে কি যে কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে, কিন্তু সব ভয়েসকে আবার সমস্ত সেন্টেন্সকে আবার কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভে কনভার্ট করবেন না, বিকজ এক্সামিনার উইল বি গেটিং বোর্ড। সো আপনি করবেন কি একটু ট্রিকি হবেন, ধরুন হচ্ছে কি ফার্স্টে পেশেন্টের আপনি ফার্স্টে কী বললাম যে ইনিশিয়ালি মেডেলিন পার্ক প্রেজেন্টেড টু মি উইথ দ্য সিমটমস অফ এ, সামথিং লাইক দ্যাট, দেন ওয়াল এক্সামিনিং হার লাংস এই ওয়াজ সিন, দেন হচ্ছে গিয়ে সো অ্যান্ড আফটার দ্যাট আপনি হচ্ছে গিয়ে কী কী ট্রিটমেন্ট দিয়েছেন সেটা আপনি লিখবেন। তো আপনার বডি ওয়ানে কী কী থাকছে, পেশেন্টের সিমটম থাকছে, পেশেন্টের হচ্ছে গিয়ে এক্সামিনেশন ফাইন্ডিং থাকছে, আলটিমেটলি পেশেন্টের ট্রিটমেন্ট থাকছে। সো তারপর হচ্ছে গিয়ে আমাদের বডি টুতে আমরা কী লিখবো, যে লেস রিলেভেন্ট যে হচ্ছে গিয়ে তার যে ভিজিট ছিল। তো সেকেন্ড ভিজিটে আপনি হচ্ছে গিয়ে দেন নেক্সট শুরু করবেন যে আমার এখানে যেটা লিখেছে যে আমি যে আজকে যে নোটসগুলো করেছি সেই নোটসগুলো হচ্ছে কি একটু মনে করবেন যে হচ্ছে কি আমি পরবর্তীতে সেটা হচ্ছে কি আমি নিচে দিয়ে দেবো পিডিএফ আকারে। তো এই নোটসটা হচ্ছে কি আমি অ্যাকচুয়ালি স্ক্রিনে দেখাতে পারছি না, বাট যতটুকু বলে বুঝাতে পারছি সেটা একটু বোঝার চেষ্টা করুন। যে ফার্স্ট অফ অল আপনি ইনিশিয়ালি দিয়ে শুরু করলেন, তারপর হচ্ছে কি আপনি তারপর পরে প্যারাতে বডি টুতে লিখবেন যে অন যে ডেট মেডেলিন পার্ক প্রেজেন্টেড টু মি উইথ দ্য সিমটমস অফ এই। তো সাবসিকুয়েন্ট ভিজিটে আপনি চেষ্টা করবেন অলওয়েজ যে হচ্ছে গিয়ে প্রথম ভিজিটের পর, ধরুন সাবসিকুয়েন্ট ভিজিটে তার অনেক সমস্যা ছিল, তার পেটে ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, পা ব্যথা ছিল, অনেক সমস্যা ছিল, বাট আপনি চেষ্টা করবেন যে আপনার যে মেন সমস্যা সেই রিলেটেড সমস্যাটা কি বেড়েছে, এগ্রাভেটেড হয়েছে নাকি একটু কমেছে, সেই জিনিসটা প্রকাশ করার চেষ্টা করবেন। ঠিক আছে, লাইক প্রথমবার যখন আসছিল আপনার কাছে তার পেটে ব্যথা ছিল, দ্বিতীয়বার যখন আসছে তার পেটে ব্যথা, বুকে ব্যথা, ওর মাথা ব্যথা হচ্ছে, বাট আপনি কি বলার চেষ্টা করবেন যে সাবসিকুয়েন্ট ভিজিটে সে যখন আসছিল তখন তার মাথা ব্যথাটা কিন্তু কমেনি, it was aggravated and it was aggravated by some stimuli। তো আপনি এটা করবেন কি একটু ডিফারেন্টলি লিখবেন যে হচ্ছে গিয়ে যে সাবসিকুয়েন্ট ভিজিটে তার মাথা ব্যথা, পেটে ব্যথা যেটা ছিল সেটা আরও বেশি বেড়ে গিয়েছে, অ্যান্ড ফার্দার মোর অন এক্সামিনেশন ফাইন্ডিং আপনি আরও কী কী দেখেছেন এবং আলটিমেটলি ট্রিটমেন্ট প্রোটোকলে কী কী চেঞ্জ করেছেন। সো দিস ইজ মোর লাইক টু দ্য বডি ওয়ানে কী ছিল, সিমটমস,
ফাইন্ডিংস, ট্রিটমেন্ট। বডি ট্রুথে আমার কি হলো, সিমটমস এটিকে অ্যাগ্রাভেট করেছে নাকি রিডিউস হয়েছে, দেন এক্সামিনেশন ফাইন্ডিং আগেরগুলোর সাথে কি চেঞ্জ হয়েছে, এবং ট্রিটমেন্ট প্রোটোকল আমি নতুন কোনো ড্রাগ এড করেছি কিনা অথবা নতুন কোনো ড্রাগ রিডিউস করেছি কিনা। সো দিস ইজ লাইক দিস। এবং যদি আপনার 3 নম্বর ভিজিটও থাকে, পেশেন্টের 3 নম্বর ভিজিট ইজ লাইক দ্য সেম। সিমটমস, এক্সামিনেশন ফাইন্ডিংস, আপনি নিশ্চয়ই 3 নম্বর ভিজিটে কিছু ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশন ফাইন্ডিংস অ্যান্ড আলটিমেটলি ট্রিটমেন্ট প্রোটোকল, যে কী ট্রিটমেন্ট আপনি ফলো করেছিলেন। সো দিস ইজ অল অ্যাবাউট বডি। এবং আপনি চেষ্টা করবেন অলওয়েজ যে কেস নোটের কথাগুলোই একদম যেন একদম ডিরেক্টলি না লিখে দেন। Aditi said, Vaya, can you kindly give me your OET notes that you mentioned in your recent and previous session? It will, well, আমি এর আগে স্পিকিং নোটগুলো অনেকেই দিয়েছি, যারা টেক্সট করেছিলাম চেষ্টা করেছি সবাইকে দেওয়ার জন্য। আর রাইটিংয়ের যে আজকের নোটটা সেটা আমি দিয়ে দিব, এটা পুরোপুরি কমপ্লিট হয়নি, মেবি উইদিন 2 to 3 days আমরা দিয়ে দিতে পারবো। সো whoever needs this, just give me a text. I will try to get back to you soon. So একদম লাস্ট অফ অল আই উইল টেক সাম 5 minutes more. অ্যান্ড যখন হচ্ছে কি ধরুন আপনি আপনার অ্যাড্রেস লেখা শেষ করলেন, তারপর হচ্ছে কি আপনি ইন্ট্রোডাকশন দিলেন, তারপর আপনি বডি 1 শেষ করলেন, বডি 2 শেষ করলেন, বডি 3 শেষ করলেন, দেন লাস্ট অফ অল আপনি লিখবেন হচ্ছে কনক্লুশন, অ্যান্ড অ্যাট দ্য লাস্ট আপনি স্যালুটেশন। এই দুইটা জায়গায় আমরা অনেক বেশি ভুল করি, যে কারণে আমাদের অনেক মার্ক কাটা যায়। কিন্তু আজকের পর আমি যেটা বলবো আপনারা এক্স্যাক্টলি এইটাই ফলো করবেন। তো আপনি কি লিখবেন একদম লাস্ট অফ অল, আপনি যখন কনক্লুশন লিখবেন তখন আমরা অনেকভাবেই লিখিয়েছি দেয়ারফর ওর কী কী জানি লিখি আমরা অনেকেই যেটা লিখে, বাট আই ডোন্ট লাইক অল অফ দিস। আমি যেটা হচ্ছে কি পরীক্ষার সময় যেটা লিখেছিলাম অথবা আমি যেটা হচ্ছে কি কম্পাইল করেছি, ট্রাই টু ফলো দিস। আপনি এখানে লিখতে পারেন যে ইন লাইট অফ দ্য অ্যাবভ, যাদের যাদের খাতা আছে তারা এটা একটু কষ্ট করে লিখে নেবে যে ইন লাইট অফ দ্য অ্যাবভ, well, so in light of the above, I believe that Miss Madeline, or I believe Madeline Park has been suffering from fracture neck femur or IBD or whatever disease she's suffering from. So, ligament in light of the above, I believe that Madeline Park has been suffering from a disease. Your further management evaluation will be highly appreciated, something like that. And আপনি একদম লাস্ট অফ অল লিখবেন যে should there be any concern, please do not hesitate to contact me. Well, এই লাইনটা লিখবেন। আমরা অনেকে লিখি যে if there is any question please ask me or something like that, but এই প্যারাগ্রাফটা খুবই সুন্দর যে should there be any concern, please do not hesitate to contact me. ওইটি রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে গিয়ে never ever use contractions. Never use contractions. Contraction মানে হচ্ছে লাইক আমরা লিখি যে I don't think you should go there, or I won't go there, well, or I shouldn't have gone there. আমরা লিখি I shouldn't have, but in case of OET writing, keep in mind, keep in your brain that you shouldn't use a single contraction. Always write I should not go there, I do not eat rice, I do not tell a lie, something like that. So I don't tell a lie, I am gonna do this. Don't use gonna, I am going to do this. So this is very important. Don't use gonna, wanna, something like that. Don't use any contraction like I don't, won't, hadn't, haven't, something like that. I have not, I had not, I should not. Well, so এভাবে আপনি লিখবেন যে প্লিজ ডু নট। এবং এক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভুল করে যেটা, আমরা যখন লিখি ডু নট, আমরা ডু নটটাকে একসাথে লিখি, but do not are two separate words. You have to give a space between them. So do space not. Don't write do not. Well, আপনি do not লিখবেন কিন্তু মাঝখানে স্পেস দিবেন না, this is also an error. ঠিক আছে? So লিখবেন না যে don't লিখবেন না, আবার do not একসাথেও লিখবেন না, do space not, এটা যেন ভুল না হয়। Do not hesitate to contact me. Well, তো লাইনটা এরকম হলো যে in light of the above, I believe that Madeline Park has been suffering from fracture neck femur, and your further assessment or something like that will be highly appreciated. আমি যেটা আমরা সবসময় লিখি, and তারপর লিখবেন যে should there be any concern, please do not hesitate to contact me. ঠিক আছে?
Well, this is all about this conclusion part, and last of all হচ্ছে আমাদের salutation part. Salutation মানে হচ্ছে গিয়ে যে আমি ডক্টরকে বলছি, তো কি বলছি আমরা একদম লাস্টে লিখবো যে yours sincerely doctor. Don't use your name, never use your name. Yours sincerely doctor. এবং এখানে আমরা ইউরসের পরে কিন্তু আমরা কখনোই অ্যাপোস্ট্রফ দিব না, আমরা লিখবো ইউরস সিনসিয়ারলি আমরা ভুল করি, কিন্তু এটা ভুল করা যাবে না। SINCERELY সিনসিয়ারলি SINCERELY ইউরস সিনসিয়ারলি দেন কমা দেন ডক্টর। ঠিক আছে, আপনার নাম লিখবেন না, ডক্টর, ইউরস সিনসিয়ারলি ডক্টর। যদি একটা জিনিস মনে রাখবেন, যদি পেশেন্ট আপনার পরিচিত হয় যদি আপনি ডক্টর আপনার পরিচিত হয়, তাহলে হচ্ছে গিয়ে বা ডক্টরের নাম যদি মেনশন করা থাকে, তাহলে হচ্ছে আপনি লিখবেন যে হ্যাঁ ইউরস সিনসিয়ারলি ডক্টরস। বাট ইন কেস ধরেন ডক্টরের কথা আপনার কাছে লেখা নেই, আপনাকে বললো যে হ্যাঁ ওই ইমার্জেন্সিতে আপনি রেফার করেন অথবা ওই টিমের কাছে আপনি রেফার করেন, তখন আপনি লিখবেন যে ইউরস ফেথফুলি ডক্টর। এই জিনিসটা মনে রাখবেন। ইউরস সিনসিয়ারলি লিখলে সমস্যা নাই, বাট হচ্ছে গিয়ে লিখলে ভালো। যদি পেশেন্টের ডক্টরের নাম মেনশন করা থাকে, জাস্ট রাইট ইউর সিনসিয়ারলি ডক্টর। আর যদি পেশেন্টের ডক্টরের নাম যদি মেনশন করা না থাকে, জাস্ট রাইট ইউরস ফেথফুলি ডক্টর। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ওয়েটি রাইটিং টাস্ক। ওয়েটি রাইটিং নিয়ে আসলে অনেক কিছু বলার আছে, বাট আমি কিছু একদম বেসিক যে জিনিসগুলো আমরা বাংলাদেশিরা সবচেয়ে বেশি ভুল করি, সেগুলো আমি মার্ক আউট করার চেষ্টা করেছি। সো আমার আজকে লেকচারে যে জিস্ট, সেটা আমি জাস্ট 2 মিনিট একবার বলছি। ফার্স্ট অফ অল আপনাকে লিখতে হবে যেই ডক্টরের অ্যাড্রেস, ডক্টরের নাম, তারপর হচ্ছে গিয়ে ডক্টরের স্পেশালিটি কী, তারপর হচ্ছে গিয়ে ডক্টরের অ্যাড্রেস, দেন পেশেন্ট যে ডেট, আজকের যে ডেট, দেন হচ্ছে গিয়ে পেশেন্টের নাম, দেন ডিওবি, যদি দূরে থাকে ডিওবি তাহলে কোনো কমা দরকার নাই, যদি কাছে লেখেন ডিওবি তাহলে কমা দরকার আছে। এর আগে লিখতে হবে, রেফার, দেন কোলন, তো সামথিং লাইক দ্যাট, তারপর এরকম করবেন। তো তারপর হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন লিখবেন যে this patient, Madeline Park, 70 years old, who is a retired school teacher, whose features are suggestive of or whose features are consistent with. ঠিক আছে, এই ফ্রেজটা ইউজ করবেন যে এই আপনার ফার্দার ইভ্যালুয়েশন আমার খুব দরকার আছে। ঠিক আছে, তো পেশেন্টকে বললেন যে আপনার ইভ্যালুয়েশন আমার খুব দরকার। ওয়েল, তারপর আপনার বডি 1, বডি 2, বডি 3। বডি 1-এ থাকবে হচ্ছে সবচেয়ে রেলেভেন্ট ভিজিট, সবচেয়ে কাছের ভিজিট যেটা, হুইচ ওয়ান ইজ মোর রিলেভেন্ট। কারণ ডক্টর যখন আপনার লেটারটা পড়বে, সে তখন আপনার প্রথম দিকে বেশি নজর দিবে। তো প্রথম দিকে অবশ্যই আপনি ইম্পর্টেন্ট কথাটাই তার ভিতরে ঢোকাতে চাবেন, যে হচ্ছে কি যে হ্যাঁ পেশেন্টের হচ্ছে কি ফ্র্যাকচার নেক ফিউমার হয়েছে, তার হচ্ছে এখানে ইমিডিয়েট একটা অ্যাকশন দরকার। আপনি ফার্স্ট ভিজিটার লিখলেন। বডি 1-এ থাকবে হচ্ছে কি সিমটমস, দেন ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস, দেন ট্রিটমেন্ট। বডি 2 ইজ সেম, সিমটমস কি অ্যাগ্রাভেট করেছে নাকি রিডিউসড হয়েছে, ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংয়ে নতুন কিছু পেয়েছি কিনা, ট্রিটমেন্টে কোনো পরিবর্তন করেছি কিনা। এবং বডি 3-তে হচ্ছে গিয়ে যদি নতুন কোনো ভিজিট থাকে তাহলে হচ্ছে কি ওইটার সিমটমস, ওইটার রিলেটেড ইনভেস্টিগেশন, রিলেটেড ট্রিটমেন্ট। বডি 4-এ থাকবে হচ্ছে গিয়ে যে ওই পেশেন্টের কোনো পার্সোনাল হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, ড্রিঙ্কিং হিস্ট্রি, এনিথিং হুইচ ইজ রিলেভেন্ট। ঠিক আছে, যেটা রিলেভেন্ট। অবশ্যই কেস নোট একদম পুরোটা তুলে দেবেন না, এবং ট্রাই টু ইউজ সাম প্যাসিভ সেন্টেন্স। একটু ডিফারেন্টে বলার চেষ্টা করবেন যে আমি একটু প্যাসিভ সেন্টেন্স ইউজ করতে পারি। তারপর কয়েকটা ফ্রেজ ইউজ করবেন, লাইক কয়েকটা ওয়ার্ড ইউজ করবেন যে ইনিশিয়ালি পেশেন্টকে আমি এই পেয়েছিলাম, দেয়ারফর আমি তাকে এই ইনভেস্টিগেশন দিয়েছিলাম, দেন মোর ওভার আমি আরও পেয়েছিলাম, অ্যান্ড আলটিমেটলি আপনি হচ্ছে গিয়ে তার ট্রিটমেন্টটা লিখে দেবেন। সো থিংস আর লাইক দিস, পুরোটা বডি একদম এভাবেই সাজাবেন। দেন কনক্লুশন পার্ট, যে ইন লাইট অফ দ্য অ্যাবভ আই বিলিভ দ্যাট Madeline Park has been suffering from your further evaluation, something like that. ওই যেটা আমরা লিখি সবসময় এটা লিখবেন, এটা আমার ওইখানে লেখা আছে। And ultimately লিখবেন যে should there be any concern, please do not hesitate to contact me. Then ultimately yours sincerely, doctor. Yours faithfully, doctor. Well, so there's all of our today's OET writing exclusive tips and tricks. তো আশা করি যে ওইটি রাইটিং নিয়ে একটা মোটামুটি কমপ্লিট ধারণা হয়ে গিয়েছে, কিন্তু ওইটি রাইটিংটা কিন্তু আসলে দিস ইজ নট দ্যাট মাচ ইজি, দিস ইজ মাচ মোর বিগার দ্যান হোয়াট ইউ আর থিঙ্কিং। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট অ্যান্ড ইউ হ্যাভ টু নো হোয়ার ইউ আর মেকিং সাম এরর। আমরা সবাই লিখি, বাট কোথায় ভুল হচ্ছে এইটা দেখানোটাই সবচেয়ে বেশি জরুরি।
ঠিক আছে। তো হচ্ছে কি অবশ্যই হচ্ছে কি ওইটি রাইটিংটা আই মিন যারা হচ্ছে ওইটি এক্সপার্ট তাদের কাছ থেকে হচ্ছে কি একবার চেক করেই নেবেন। দিস ইজ এ ভেরি গুড প্র্যাকটিস। অ্যান্ড ওইটি রাইটিংয়ের ক্ষেত্রে আমার যে পিডিএফ আছে সেটা হচ্ছে কি আমি দিয়ে দিব। অ্যান্ড আই বিলিভ দ্যাট এটা যদি কেউ ফলো করেন তাহলে হচ্ছে কি মোটামুটি একটা বেসিক কমপ্লিট ধারণা হবে। আমি বিগত কয়েক বছর যা যা শিখেছি আমি সবগুলো এখানে ইনপুট করেছি। কী কী ফ্রেজ ইউজ করতে হবে, কী কী ওয়ার্ড ইউজ করলে ভালো, কোথায় কোথায় পাংচুয়েশন ইউজ করলে ভালো, কোথায় কোথায় অ্যাক্টিভ প্যাসিভ ইউজ করতে হবে, এই সবগুলো মোটামুটি ওখানে লেখার চেষ্টা করেছি। আই বিলিভ দ্যাট দিস উইল বেনিফিট ইউ ইন দ্য লং রান। গিয়ে ভিউয়ার যারা আছে আমি বিলিভ করি সবাই খুব সিরিয়াস ওইটি রাইটিংয়ের বিষয়ে। সো দ্যাটস ওয়াই ইউ আর ওয়াচিং সো ডেলিবারেটলি। অনেক কষ্ট করে শুনেছেন। চেষ্টা করবেন অলওয়েজ যে ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে যখন পরীক্ষা দেবেন তখনই পাস করতে। আর যারা হচ্ছে গিয়ে এর আগে দিয়েছেন কিন্তু হয়নি, চেষ্টা করবেন এবার কোনো ভুল না করতে, যেন কোনো ভুল না হয়। কিপ নো স্টোন আনটার্নড টু পাস দিস এক্সামিনেশন বিকজ ইট টেক্স লট অফ এফোর্ট অ্যান্ড লটস অফ মানি টু, সো this is so important. So if you have any comments or something to say to me, please put it in the comment box. So if you need any help regarding OET, just comment or give any text to any moderator or admin of the Genesis Online University or to me. They will help you or I will try to help you all. So thank you all for joining. I am going to end this session now. And thank you especially to Genesis Online University to make this platform so that I can teach a greater number of people. And I believe that those who are just watching my lives and saying whatever I am saying or following my advices will really benefit you whenever you're going to sit for your OET. So thank you all for joining the session. I'm going to close it now. So have a very good night.